সবাই খাতা পেন বের কর, নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা আজকে। চলো তড়িৎ তোমাদের শুরু করছি। আমাদের 4টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে তো চলো আমরা অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, পড়াশোনা খুব ভালো চলছে। আমাদের 4টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে এখন পর্যন্ত। কেমিস্ট্রির 4টে চ্যাপ্টার শেষ করে দিয়েছি। যেভাবে শেষ করা হয়েছে তোমাদের ওর মধ্যে সমস্ত প্রশ্ন তোমাদের কমন আসবে, ওর মধ্যে থেকে সব প্রশ্ন আসবে তোমাদের। সরি জানাচ্ছি, আমি ভিডিওগুলো তোমাদের জন্য বানাতে পারিনি আমি, ঠিক আছে? তোমরা যদি চাও, তোমার যদি নোটস লাগে তোমাদের কমেন্ট করতে হবে। আমি বলছি সেই নোটস যদি তোমরা পড়ো তোমাদের সমস্ত প্রশ্ন কমন পড়বে, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের, ঠিক আছে? আবার বলছি তোমাদের যাদের নোটস লাগবে, ধাতুবিদ্যা, অজৈব রসায়ন, তাই তো, আর কি ছিল, তড়িৎ বিশ্লেষণ, আর কি ছিল, রাসায়নিক গণনা, এই 4টে চ্যাপ্টারে যদি তোমাদের নোটস লাগে, প্রয়োজন হয়, তোমাকে কমেন্ট করতে হবে। 5টা করে কমেন্ট, 5টা করে সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের দেবো, ঠিক আছে? যাই হোক, আজকে আমরা শুরু করছি প্রবাহী তড়িৎ বা চলা তড়িৎ। আগে লেখো তোমরা তড়িৎ কি জিনিস, বলো আগে তড়িৎ কি জিনিস। বলছে তড়িৎ বা ইলেকট্রিসিটি হচ্ছে একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ বা পদার্থবিজ্ঞানের একটা শাখা, যেখানটায় কি করা হয়, তড়িৎ আধান সম্পর্কে স্টাডি করা হয়। কি বললাম আমি? ইলেকট্রিসিটি হলো একটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ যেখানে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ সম্বন্ধে পড়াশোনা করা হয়, স্টাডি করা হয়, তাকে বলছি আমরা তড়িৎ। ওকে, লেখো, যা বলছি লেখো। স্থির তড়িৎ মানে কি? তড়িৎ মানে কি বললাম একটু আগে আমরা, যে পদার্থবিজ্ঞানের যে শাখায় আমরা কি করছি, তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করছি। সেই তড়িতের কটা ভাগ আছে বললাম আমি? 2টো ভাগ, একটা স্থির তড়িৎ আর একটা প্রবাহী তড়িৎ। তাহলে স্থির তড়িৎ কাকে বলবো আমরা? স্থির তড়িৎ কাকে বলবো আমরা? যখন তড়িৎ আধান স্থির থাকবে, যখন চার্জ গুলো কি থাকবে, রেস্টে থাকবে, চার্জ গুলো কি থাকবে, রেস্ট, তখন যে আমরা তড়িৎটা পাবো তাকে বলবো আমরা স্থির তড়িৎ। তড়িৎ আধান স্থির আছে তাকে বলবো আমরা স্থির তড়িৎ পড়ছি আমরা। যখন তড়িৎ আধানটা গতিশীল থাকবে তখন তাকে বলবো আমরা প্রবাহী তড়িৎ। চার্জ ইন মোশন, যখন কি বলছি আমি, চার্জ স্থির আছে তখন বলবো স্থির তড়িৎ বলবো। যখন চার্জ মোশনে আছে তাকে বলবো তখন আমরা কি বলবো, প্রবাহী তড়িৎ বলবো। বলছি আমরা এরও পার্ট আছে, এরও কিছু পার্ট আছে, এরও ভাগ আছে, আমরা এইগুলো পড়তে হয়, ঠিক আছে? বলছি স্থির তড়িতের মধ্যে কি কি পার্ট আছে তোমাদের এত ডিটেলসে নেই, তোমাদের 10-এ পড়ো, ক্লাস 12-এ আছে, তোমরা দেখতে পারো, কিছু ভিডিও আছে আমার, বানানো হয়নি এবছর, আমি শুধু একটা পা পিছিয়ে নিয়েছি এবছর একটু, ঠিক আছে? শিকার করার আগে এক পা পিছিয়ে নিতে হয় সবসময়, তাই না? তাই তো, শিকার করার আগে সবসময় সিংহ কি করে, এক পা পিছিয়ে আসে। কিন্তু তোমাদের যেটা চলবে, তোমার ক্লাস 10, তোমার স্পেশাল ব্যাচ, তোমার মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিও বানাবো, আমি অবশ্যই বানাবো, নো প্রবলেম। ওকে, বলছি এর মধ্যে তোমরা পড়বে কি কি, স্থির তড়িতে পড়বে কি কি, তোমরা চার্জ সম্বন্ধে পড়বে, আবার আধান সম্বন্ধে পড়বে। কার সম্বন্ধে পড়বে? আধান ও তার ধর্ম, বিভিন্ন আধান, চার্জ কি জিনিস, চার্জের কি বৈশিষ্ট্য বা ধর্ম, সেগুলো নিয়ে পড়বো আমরা এখান থেকে। আর কি পড়বো, আরো পড়বো তড়িৎ ক্ষেত্র নিয়ে পড়বো। একটা স্থির আধান কি করে, তার চারপাশে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। কি সৃষ্টি করে? তড়িৎ ক্ষেত্রে। এটাও আছে তোমাদের, অল্প অল্প করে পড়বো আমরা, এত ডিটেলসে যাবো না। তাছাড়া তড়িৎ বিভব সম্বন্ধে পড়বো। কি সম্বন্ধে পড়বো? তড়িৎ বিভব। কোন পোর্শনে আছে এগুলো সব? স্থির তড়িৎ পাঠে। কোন পাঠে? স্থির তড়িৎ পাঠে। 4 নম্বর বলা আছে, 4 নম্বর কি পড়বো আমরা? 4 নম্বর আরো এখানে আছে, তোমাদের নেই যেগুলো, ধারকত্ব, তোমাদের এগুলো নেই, করাবো না আমি, ঠিক আছে? ধারকত্ব, ক্যাপাসিটর, ক্যাপাসিটেন্স নেই তোমাদের এগুলো, ঠিক আছে? আরো আছে অনেক কিছু, ফসলো আছে, ছাড়ো এগুলো। এখানটায় আমাদের কি কি আছে? এখানটায়
কারেন্ট পড়বো, কারেন্টের সম্বন্ধে পড়বো আমরা এখানটা। কারেন্ট, কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রার সম্বন্ধে পড়বো। কার সম্বন্ধে পড়বো? তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে পড়বো, মাত্রার সম্বন্ধে পড়বো। তড়িৎ চুম্বকত্ব সম্বন্ধে পড়বো, ম্যাগনেটিজম। তড়িৎ চুম্বকত্ব, ম্যাগনেটিজম, চুম্বকত্বের সঙ্গে, ঠিক আছে। ইএমআই সম্বন্ধে পড়বো, তোমাদের আছে এগুলো ছোট ছোট করে আছে। ইএমআই, ইএমআই মানে ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রো তড়িৎ চুম্বকীয় আবেশ। আচ্ছা বাংলা লিখে দিচ্ছি তোমাদের জন্য আমি। তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা তোমাদের পড়ানো হবে, বাকি আছে, এটা অনেক অনেক দূরে আছে। এটা এটা এখানে পৌঁছতে আমাদের অনেক দূরে আসতে হবে, অনেক দূরে আসতে হবে, অনেকটা পথ হাঁটার পর আমরা এখানে পৌঁছবো। তড়িৎ চুম্বকীয় আবেশ, ফ্যারাডের বিখ্যাত এক্সপেরিমেন্ট করানো দেখানো হবে এখানে তোমাদের, ফ্যারাডের বিখ্যাত এক্সপেরিমেন্ট। চুম্বকত্বে দেখানো হবে কি? ওরস্টেডের পরীক্ষা দেখানো হবে, ওরস্টেডের পরীক্ষা। তাছাড়াও আছে আরো কি, আরেকটা আছে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, এইগুলো অল্টারনেট কারেন্ট, অল্টারনেট কারেন্ট। তোমাদের নেই এগুলো, যদিও এটা নেই, আছে একটু অল্প ধারণা আছে, অল্প ধারণা আছে। ওহমস ল আছে এখানটায়, অনেক কিছু রোধ ফোধ আছে তোমাদের জানো এখানটায়, ঠিক আছে। ওদের স্যাররা পড়িয়েছে স্কুলে। এটা আমাদের হচ্ছে চ্যাপ্টার, কি বলে এটাকে, চ্যাপ্টারে এটা আমরা কি করলাম, এটা কি পড়বো তার দেখে নিলাম আমরা, ঠিক আছে। তো আমরা প্রথমে কি পড়বো, যাই হোক চ্যাপ্টারে এটা একটা বলতে পারো, তোমাদের চ্যাপ্টারে একটা ইয়ে দিলাম, ওভারভিউ দিলাম, কি বলতে পারো, একটা ওভারভিউ দিলাম। আমরা কি পড়বো পুরো চ্যাপ্টার জুড়ে আমরা প্রথম পদের টপিক তড়িৎ আধান। কি সম্বন্ধে পড়বো আমরা? তড়িৎ আধান সম্বন্ধে পড়বো। দেখো তড়িৎ আধান, হেডিং করো সবাই, এবার তোমরা সবাই হেডিং করো তড়িৎ আধান। তড়িৎ আধান কি বলে দিই তোমাদের, তড়িৎ আধানটা কি বলছে। তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের একটা নিজস্ব বা সক্রিয় ধর্ম। কি বললাম? তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের একটা সক্রিয় বা নিজস্ব ধর্ম, যার ফলে একটা তড়িৎ আধান তার চারপাশে চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করতে পারে। লিখছি আমি, চলো। তড়িৎ আধান হলো ভরের মতো পদার্থের একটা নিজস্ব বা সক্রিয় ধর্ম। নিজস্ব ধর্ম বলতে পারো, সক্রিয় ধর্ম বলতে পারো, মৌলিক ধর্ম বলতে পারো, যার ফলে সেই পদার্থটা কি করতে পারে? তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। ওকে, চার্জকে, এই তড়িৎ আধানকে কিভাবে প্রকাশ করা হয়? তড়িৎ আধানকে কিভাবে আমরা প্রকাশ করি? বলছে কিউ দ্বারা প্রকাশ করি, ছোট কিউ বা বড় কিউ দ্বারা আমরা তড়িৎ আধানকে প্রকাশ করি, ঠিক আছে। ছোট কিউ বা বড় কিউ দ্বারা আমরা তড়িৎ আধানকে প্রকাশ করি। একক লিখে দিই আমি, একক গুলো পরে লাগে, তড়িৎ আধানের একক গুলো লিখে দিই একটু, পরে এদের সংখ্যা লেখাবো পরে তোমাদের আমি। হ্যাঁ, এর এসে একক কি হয়? কুলম। এর এসে একক কি? কুলম বা ব্র্যাকেটে সি। এরপরে ফিল্ডটা দেবো আমি, পরে দিচ্ছি। সিজিস একক কি? সিজিস একক কি? ইএসইউ। ইএসইউ, ইএসইউ বা স্ট্যাট কুলম। স্ট্যাট কুলম। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা কি রাশি বলো তো? এটা তড়িৎ আধান কি রাশি বাঁচানো? তোমরা সবাই পড়েছো স্কুলে, ইজি ইজি জিনিস এগুলো, বাচ্চাদের জিনিস, কোনো সমস্যা নেই। তোমরা 1.5x এগোতে পারো, তোমরা 1.5x এ এগোতে পারো। কি রাশি? এটা স্কেলার কোয়ান্টিটি। এটা কি কোয়ান্টিটি? স্কেলার রাশি। বলছে আধান দুই প্রকার হয়, দুই প্রকার তড়িৎ আধান, দুই প্রকার, নিচে নিচে করবে। তড়িৎ আধান দুই প্রকার। তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ দুই প্রকার হয়। দুই প্রকার কি কি রে? দুই প্রকার কি কি? কি রে? ধনাত্মক আধান বা ক্যাটায়ন, প্লাস চার্জ বলা, কি বলা আগে? 2 নম্বর ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। চার্জের বৈশিষ্ট্য লেখো, সরি, চার্জের, তড়িৎ আধানের বৈশিষ্ট্য বা ধর্ম। তড়িৎ আধানের, নতুন হেডিং করো, তড়িৎ আধানের ধর্ম।
বলছে দুটি সমজাতীয় তড়িৎ আধান, দুটো সমজাতীয় তড়িৎ আধান মানে দুটো প্লাস কি করে পরস্পরকে কি করবে, বা দুটো মাইনাস পরস্পরকে কি করবে, কি করবে এটা পরস্পরকে, দুটো প্লাস বা দুটো মাইনাস পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। বলছে দুটো সমজাতীয় আধান পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু দুটো বিপরীত জাতীয় আধান পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন আমি করছি তেমন আমি করবো। তড়িৎ আধানের ফার্স্ট প্রপার্টিজ করছি আমরা, তড়িৎ আধানের ফার্স্ট প্রপার্টিজ করছি আমরা। কি তড়িৎ আধান কি করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা আছে বা ধর্ম আছে। তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম রয়েছে। বলছি দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, দুটো বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল দুটি আধানের মধ্যে, এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই বলকে বলি আমরা স্থির তড়িৎ বল। কি বলি একে, দেখে নাও এখানটায়। দুটি তড়িৎ আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাকে বলেছি আমরা স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল মানে আকর্ষণ বলটা বোঝাচ্ছে, আবার বিকর্ষণ বল বোঝাচ্ছে। ঠিক আছে, দুটি আধান সমজাতীয় আধান হলে কি করবে, পরস্পর বিকর্ষণ করবে। বিপরীত জাতীয় আধান হলে কি হবে, পরস্পর আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে, দুটি তড়িৎ আধানের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, একে বলছি আমরা কি, স্থির তড়িৎ বল। মানে স্থির তড়িৎ বল দুই প্রকার, স্থির তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ বিকর্ষণ বল। বলতে পারি এটা, তুলে ফেলো, মুছে নেবো। তোমার 2 নম্বর প্রপার্টিজ করবো আমরা। অনেক গরম পড়েছে, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, একটা সিঙ্গেল প্রশ্ন আমি এর বাইরে পড়বে না, একটা সিঙ্গেল প্রশ্ন এর বাইরে পড়বে না। আমি চ্যালেঞ্জ করে বলছি তোমাদের, যা পড়াচ্ছি পড়তে থাকো। পৃথিবীর যে প্রান্ত থেকে প্রশ্ন হোক, মাধ্যমিক যেই পারে প্রশ্ন আসে এ থেকে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে, অন্য প্রান্ত থেকে আসবে কেন নাকি, মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশ্ন বানাক ক্লাস 10-এর, আমি যা শেখাবো তার বাইরে পড়বে না। পরীক্ষার পর মেলাবো, হ্যাঁ পরীক্ষার পর মেলাবো। ওকে, আধানের সংরক্ষণ নীতি কি বলছি, আবার বলছি, আধানকে কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। আধান শুধুমাত্র কি হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে বা প্রবাহিত হতে পারে। বা যদি আরো ভালোবাসায় বলা হয়, বলছে একটা বিচ্ছিন্ন সংস্থার বা আইসোলেটেড সিস্টেমের মোট চার্জ সর্বদা ধ্রুবক থাকে। মানে হ্যাঁ, করাচ্ছি আমি, অঙ্ক দিয়ে দেবো একটা, বুঝতে পারবে সবাই। কি বললাম আমি এখন তোমাদের সামনে, কি বললাম লেখো, যেটা বললাম লেখো। ক্লিয়ার? এটা তো আমরা জানি, এটা নর্মাল নীতি, এটা তো সবাই জানি। শক্তি সংরক্ষণ কি আমরা কেমন পড়তাম, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অনুরূপে পরিবর্তিত হয়। ঠিক তেমন এখানে আধানের সংরক্ষণ নীতি কি হবে, আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধান কি হতে পারে, শুধুমাত্র প্রবাহিত হতে পারে। কিন্তু এটা মেন সূত্র না, মেন সূত্র এবার লেখাচ্ছি তোমাদের। মেন সূত্র লেখো, মেন সূত্র যেটা পরীক্ষায় পড়লে যেটা তোমাদের লিখতে হবে, যেটা বলছে কোন বিচ্ছিন্ন সংস্থার বা কোন আইসোলেটেড সিস্টেমের মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক থাকে। দেখো বলছে কোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে এটা, কোন বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িৎ আধান সর্বদা কি থাকবে, ধ্রুবক থাকবে। এর ফিল্ডটা কি, এটা ফিল্ডটা কি কেমন বোঝা যায়, মনে করো তোমাদের কোচিং এ আমি এটা পড়িয়েছিলাম মনে হচ্ছে আমি, হ্যাঁ মনে করো এখানে 2 কুলম্ব আধান আছে, এখানে 3টে এরকম আধান আছে, বক্সের মধ্যে আছে কি, এই 3টে আধান আছে। মনে করো এটা দিলাম 4 কুলম্ব, কিছু একটা দিলাম আমি বানিয়ে, হ্যাঁ এটা বক্সের মধ্যে 2 কুলম্ব আধানের একক কি, কুলম্ব, এসআই একক কুলম্ব, 3 কুলম্ব 4 কুলম্ব আধান আছে। এই বাক্সটা কি করলাম, ভালো করে আমি ঝাঁকড়ালাম, কি করলাম,
বাক্সটাকে ঝাঁকড়ালাম, তাহলে কি হবে? দেখা গেল ঝাঁকড়ানোর ফলে দেখা গেল চার্জ কি হলো, এই চার্জটা রিডিস্ট্রিবিউট হলো। কি হলো? রিডিস্ট্রিবিউট। চার্জ রিডিস্ট্রিবিউট হয়ে দেখা গেল কেমন হয়েছে এখানটা, এটা হয়ে গেছে 4 কুলম্ব 1 কুলম্ব। তাহলে এটা কত হবে? আর একটা আধান কত হবে? আর এর আধান কত হবে? মনে করেন 3টে আধান আছে, মানে এর এই এই সংস্থার মধ্যে এটা একটা বিচ্ছিন্ন সংস্থা, আইসোলেটেড সংস্থা বলা আছে। আইসোলেটেড কেন? দেখো চারপাশ দিয়ে ঢাকা, এই জন্য বলা বিচ্ছিন্ন বলা হচ্ছে। কেন? চারপাশ দিয়ে সব ঢাকা আছে, বেরোতে পারছে না কিছু, আইসোলেটেড বলা হয়। হ্যাঁ, বিচ্ছিন্ন। বলছে এখানে টোটাল কত আধান আছে? 9 কুলম্ব আধান আছে। হ্যাঁ, 9 কুলম্ব আধান আছে। এখানেও কত হবে? 9 কুলম্ব আধান হতে হবে। 9 কুলম্ব আধান ধ্রুবক থাকে তো। কি বলছে? বলছে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার, এটা হচ্ছে রিয়েল ফিল এখানে পাবে। এটা হচ্ছে রিয়েল ফিল, এটা হচ্ছে রিয়েল ফিল। ঠিক আছে? কি বললাম আমি? মনে করো এখানে 3টে আধান কিউ দ্বারা প্রকাশ করি। এটা সবাই, এটা মনে করি Q1, এটা Q2, এটা কত? Q3। এখানে কত আছে? এটা Q1 ড্যাশ দিলাম, এটা কি দিলাম? Q2 ড্যাশ, এটা কি দিলাম? Q3 ড্যাশ। বলছে এর সাহায্যেই কনজারভেশন অফ চার্জ, এই নীতিকে সাহায্য করে, এই নীতির সাহায্যে আমরা এই চার্জটার, এই আধান চার্জটার চার্জ বের করবো, এই আধানটার মান বের করবো আমরা। মানে কি হয় এখানে? মানে এই 3টের যোগফল যা হবে, এখানে 3টে আধানের যোগফল যা হবে, এখানেও 3টে আধানের যোগফল হবে। কারণ এই সংস্থার মোট আধান কি থাকবে? সবসময় ধ্রুবক থাকবে। Q1 ড্যাশ, Q2 ড্যাশ প্লাস Q3 ড্যাশ। এই সংস্থার মোট যে আধান যা থাকবে এখন, পরেও সেই আধান। টোটাল আধান কত? এখানটা যোগ করলে কত পাচ্ছিলাম? 9 কুলম্ব। এখানে দুটো যোগ করে কত পেয়েছি? 5 কুলম্ব প্লাস, এই দুটো যোগ করলে কি পাবো? এই দুটো যোগ করলে কত পাবো? 5 কুলম্ব। এটা কত? Q'3। তাহলে Q'3 এর মান কত? তাহলে Q3 মান কত হলো? 4। বলা আছে মোট এই এর মধ্যে 9 কুলম্ব আধান ছিল, এর মধ্যেও 9 কুলম্ব আধান থাকবে, কিন্তু চার্জটা কি হয়ে গেছে? এটা রিডিস্ট্রিবিউট বলা আছে। ক্লিয়ার? আধানের সংরক্ষণ নীতি ক্লিয়ার হয়েছে? বলছে একটা বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা কি থাকবে? ধ্রুবক থাকবে। চলো, কোয়ান্টাইজেশন অফ চার্জ। নেক্সট আমাদের প্রপার্টিজ, চার্জের প্রপার্টিজ, কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন নীতি। আধানের কোয়ান্টায়ন নীতি, চার্জ বলতে পারতো, কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি বলছে? ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো এটা। আধানের কোয়ান্টায়ন নীতি কি বলছে দেখো। বলছে আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। আধানকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়, ফিক্সড অ্যামাউন্টে পাওয়া যায়। চার্জ অলওয়েজ অ্যাভেলেবল ইন ফিক্সড অ্যামাউন্ট। চার্জ অলওয়েজ অ্যাভেলেবল ইন ফিক্সড, একটা নির্দিষ্ট পরিমাণে চার্জ পাওয়া যায়। তার থেকে তারপর যা পাওয়া যায়, কি বলছি আমি, চার্জকে সর্বদা একটা নির্দিষ্ট পরিমাণে পাওয়া যায়। তারপর যেটা পাবো তার সরল গুণিত আকারে পাবো আমরা। কি বলছি? চার্জকে, একটা চার্জকে আমরা চার্জ সর্বনিম্ন কতটা পেতে পারি? একটা চার্জের পরিমাণ সর্বনিম্ন কত হতে পারে? কতটা আমরা, কত পরিমাণ, সব থেকে কত পরিমাণ চার্জ, সব থেকে কত পরিমাণ চার্জ আমরা স্বাধীনভাবে পেতে পারি? প্রশ্ন হচ্ছে আমরা সব থেকে কত পরিমাণ চার্জ, মানে সর্বনিম্ন হবে, সবথেকে কম হবে, সেটা কি হবে? সেটা সব থেকে কত পরিমাণ, কত কম পরিমাণ চার্জ, সব থেকে কত কম পরিমাণ চার্জ আমরা স্বাধীনভাবে পেতে পারি, স্বাধীনভাবে পেতে পারি, পাওয়া যায়, তার থেকে কম পেতে পারি আমরা। কোয়াক, অ্যান্টি কোয়াক আছে। যেমন ভাবো একটা পেন, দোকানে গিয়ে তুমি সর্বনিম্ন কটা পেন চাইতে পারো? দোকানে গিয়ে সর্বনিম্ন কটা পেন চাইতে পারো? একটা। তারপর কটা চাইতে পারো? তাহলে পেন এখানটায়, তারপর কটা চাইতে পারো? 3টে, 4টে, 5টা, 6টা, সর্বনিম্ন চাইতে পারো কটা? তারপরে 2টো, তারপর 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তোমার ইচ্ছা মতো তুমি চাইতে পারো। হ্যাঁ, তাহলে পেনকে এখানে পাচ্ছি, তাহলে পেনকে এখানে কি একটা ফিক্সড অ্যামাউন্টে পাচ্ছি আমরা। পেনকে আমরা কি পাচ্ছি? একটা ফিক্সড অ্যামাউন্টে। কত সেটা? একটা পেন। এর থেকে কম পাবো?
হাফ পেন পাবো? হাফ পেন পেতে পারি না। এখানে পেনের পেনের কে সবথেকে কম পাচ্ছি কত? তারপর যেটা পাচ্ছি কত? 2। মানে একের সরলগুণিতক আকারে পাচ্ছি, একের সরলগুণিতক। 1 গুণিতক 2 মানে 2টো পেন, 1 গুণিতক 3 মানে 3টে পেন, 1 গুণিতক 4 মানে 4টে পেন, 1 গুণিতক 5 মানে 5টা পেন, তাই না? ঠিক তেমনই চার্জকেও একটা সব থেকে যে কম চার্জটা আমরা পাবো, স্বাধীনভাবে পাবো, সব থেকে কম পরিমাণ চার্জের স্বাধীনভাবে পাবো, সেটা কত? সেটা কি? সেটা তার মান কত? তার মান কত? লেখো, যারা বলছি লেখো, আগে বুঝতে পারবে এক্ষুনি কি বলছি। পরে ধীরে ধীরে তোমাদের দেবো আমি ওষুধ, ধীরে ধীরে ওষুধ দেওয়া হবে, বুঝতে পারবে। কি সব যদি ডায়লগ দিয়ে দিই হবে? বলছি কি আমরা সব একটা পেনকে আমরা সবচেয়ে কম কতটা কিনতে পারি? কত কম কিনতে পারি? একটা না হাফ? একটা পেন কিনতে পারি। ঠিক তেমনই বলছে সবচেয়ে যে কম পরিমাণ তড়িৎ আধান, সবচেয়ে যে কম পরিমাণ তড়িৎ আধান আমরা পেতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি? একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান কত? সেটা -1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম্ব। মানে এই পরিমাণ আধানকে আমরা স্বাধীনভাবে পাই। এই পরিমাণ আধানকে আমরা কি পাই? স্বাধীনভাবে পাই। এটা কার আধান? একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের যতটা আধান, সেই পরিমাণ আধানই আমরা কি করি? স্বাধীনভাবে পেতে পারি। অবশ্যই একটা বডিকে আমি ঋণাত্মক চার্জ দেবো, কি করতে পারি? তাকে একটা ইলেকট্রন ছুড়ে মারো, তাকে একটা ইলেকট্রন ছুড়ে মারো। একটা ইলেকট্রন, হাফ ইলেকট্রন দিতে পারবো না আমরা। কি বলছি আমার বোঝা যাচ্ছে? হাফ ইলেকট্রন আবার কোন বস্তুকে চার্জ দেবো, আমি চার্জ দিতে পারবো। কত চার্জ দেবো? হাফ ইলেকট্রন চার্জ দেবো। বা এর সব থেকে কম দিতে পারি, এটা সব থেকে কম দিতে পারি, এইটা এরপর দিতে পারি। আর এটা কার আধান সমান? একটা ইলেকট্রনের আধানের সমান। একটা ইলেকট্রনের আধানের সমান কত? একটা ইলেকট্রনের চার্জ কত? এইটা। তাহলে এই পরিমাণ চার্জই আমরা বা আধানই আমরা স্বাধীনভাবে পেতে পারি। বা একটা বস্তুকে যদি আমরা নেগেটিভ চার্জ দিতে চাই, করতে চাই, একটা বস্তুকে নেগেটিভ তড়িৎগ্রস্ত করবো, কি করতে হবে? তাকে একটা ইলেকট্রন ছুড়ে মারতে হবে, তাকে একটা ইলেকট্রন দিতে হবে। তাকে ইলেকট্রন বেরোচ্ছে তো, বিক্রিয়া হলে ইলেকট্রন দেওয়া যাবে, কোনো সমস্যা। কত রকম পদ্ধতি আছে ইলেকট্রন দেওয়ার, ঘর্ষণ পদ্ধতি আছে, কত পদ্ধতি আছে। কি বলছি বুঝতে পেরেছো? সবচেয়ে কম যে পরিমাণ আমরা তড়িৎ আধান স্বাধীনভাবে পাই, সেটা হচ্ছে কি? একটা ইলেকট্রনের আধান। কত সেটা? এইটা। এই জন্য একটা ইলেকট্রনের আধানকে আমরা বলি, একটা ইলেকট্রনের আধানকে বলা হয় প্রাথমিক আধান। কারণ এর থেকে আমরা কম পেতে পারি না। এর থেকে কম সংখ্যক ইলেকট্রন আমরা, এর থেকে কম সংখ্যক আধান আমরা স্বাধীনভাবে পেতে পারি না। একটা ইলেকট্রনের আধান যত, কত? এইটা। এই পরিমাণ আধানই আমরা স্বাধীনভাবে পাই। একটা বস্তুকে আধান দেবো কতটা? মিনিমাম কত আধান দিতে পারি? এই সংখ্যক আধান দিতে পারি। মিনিমাম এই সংখ্যক আধান দিতে পারি। এর থেকে বেশি দিলে এর গুণিতক আকারে দিতে হবে, এর গুণিতক আকারে দিতে হবে। 2 গুণিতক আকারে দিতে পারো। 2টো ইলেকট্রনের চার্জ দিতে পারো কাউকে, মানে 2 গুণিতক এটা। 3টে ইলেকট্রনের চার্জ দিতে পারো, মানে 3 গুণিতক এটা। কিন্তু বলা হয় হাফ ইলেকট্রনের চার্জ দাও কাউকে, হাফ ইলেকট্রনের যা চার্জ সেটা দাও, হবে না। কেন? সব থেকে কম পাই এইটা, এর থেকে কম পাওয়া সম্ভব না। এর থেকে কম পরিমাণে আধান কাউকে দেওয়া সম্ভব না। সব থেকে কম দিতে পারি এই আধানটা। এবার মেন সূত্রটা দেখো। আচ্ছা, সূত্রটা দেখো এবার। তারা এই জন্য একটা ইলেকট্রনের আধান কি আমরা কি বলছি? প্রাথমিক আধান বা ফান্ডামেন্টাল চার্জ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ফান্ডামেন্টাল চার্জ। প্রাথমিক আধান, একটা ইলেকট্রনের আধানকে বলা হয় প্রাথমিক আধান বা ফান্ডামেন্টাল চার্জ। সূত্রটা কি বলছে? বলছে তড়িৎ আধান সর্বদা বা তড়িৎ আধানকে সর্বদা প্রাথমিক আধানের বা একটি ইলেকট্রনের আধানের সরল গুণিতক আকারে, পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে পাওয়া যায়। কি বলছি? তড়িৎ আধানকে সর্বদা, যেটা বললাম আর কি, যেটা তোমাদের আমি যেটা এতক্ষণ বোঝালাম সেটাই বলেছি, যে তড়িৎ আধানকে সর্বদা প্রাথমিক আধানের বা প্রাথমিক আধান মানে কোনটা? একটি ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে পাওয়া যায়। ক্লিয়ার? বলছি
তড়িৎ আধানকে সর্বদা প্রাথমিক আধানের বা একটি ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে পাওয়া যায়। ক্লিয়ার 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 মানে আমরা যদি আধান পেতে পারি, কেমন আধান পেতে, একটা ইলেকট্রন পেতে পারি, এর থেকে বেশি পেতে হতে পারি দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন পেতে পারি, দুটো ইলেকট্রন পেতে পারি, তিনটে ইলেকট্রন পেতে পারি, যদি প্লাস হয় এগুলো আর কি। হ্যাঁ, যদি প্লাস হয়, প্লাস হতে পারে, কোনো সমস্যা নেই। চারটে ইলেকট্রন মানে কাউকে ইলেকট্রন দিচ্ছি আর কি, প্লাস মানে এগুলো কি কাউকে ইলেকট্রন দিচ্ছি, ডট 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 করে করতে পারি, প্লাস এন ই ইলেকট্রন দিতে পারি। হ্যাঁ, এন সংখ্যক ইলেকট্রন দিতে পারি মানে ইলেকট্রন নিয়ে নিচ্ছি কারোর কাছ থেকে, মানে একটা ইলেকট্রন নিতে পারি, ম্যাক্সিমাম তার কাছ থেকে একটা ইলেকট্রন নিতে পারি। তারপর কটা ইলেকট্রন নিতে পারি, সর্বনিম্ন একটা ইলেকট্রন নিতে পারি, তারপর দুটো ইলেকট্রন দিতে পারি, নিয়ে নিতে পারি, তিনটে ইলেকট্রন নিতে পারি, এরকম করে এন সংখ্যক ইলেকট্রন আমরা নিতে পারি। তাহলে আধান সমান আমরা পাচ্ছি এখান থেকে মেন ফর্মুলা একটা পাচ্ছি। আধান মানে কি, কি দ্বারা প্রকাশ করি আধানকে? কিউ। কিউ সমান প্লাস মাইনাস এন ইন্টু, এর মানে কি সংখ্যা, 1 2 3 4 5 6 7 পূর্ণ সংখ্যা ইন্টু ইলেকট্রনের আধান ইন্টু এইটা হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন অফ এনার্জি, সরি কোয়ান্টায়ন নীতি, আধানের কোয়ান্টায়ন নীতি। হ্যাঁ হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই, দিলাম না ইচ্ছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কিউ মানে কি আধার এখানটায়, এন মানে কি ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এটা কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ই মানে কি ইলেকট্রনের আধান। একটা প্রশ্ন লেখো দেখি, এখন আমরা আধান সম্বন্ধে পড়ছি, জাস্ট ফুল ডিটেলস ক্লাস হবে তোমাদের, ফুল ডিটেলস ক্লাস। এরকম ক্লাস বাংলা ইউটিউব জগতে নেই, চ্যালেঞ্জ করে বলতে পারছি, আমি চ্যালেঞ্জ করে বলবো। ক্লাস দেখে যাও তোমরা, কালকের ভিডিও ছিল ওই ভিডিও, আজকে আমি করে দেবো ডেলি ভিডিও, এখন 10 আমি ডেলি করবো। এটা মনে রাখবে, কিউ সমান এ প্লাস মাইনাস এন ই, এন ই লেখো না, মাইনাস না দিলে চলবে। একটা অঙ্ক দেবো, যে পারবে তাকে এক্ষুনি নিয়ে খাওয়াবো, নিয়ে এসে বুঝে দিচ্ছি আমি। হ্যাঁ, বা তড়িৎগ্রস্ত করা যাবে কি, একটি বস্তুকে এত কুলম্ব তড়িৎ আধান দ্বারা তড়িৎগ্রস্ত করা যাবে কি বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, করো। আমরা জানি কি কিউ সমান কি এন ইন্টু ই, কিউ সমান এন ইন্টু ই। বলছে এই পরিমাণ তড়িৎ আধান কি দেওয়া যাবে, কি দেওয়া যাবে না কোন বস্তুকে। তাহলে তড়িৎ আধান কত আছে, তড়িৎ আধান দেওয়া আছে কত, 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এন ইন্টু একটা ইলেকট্রনের আধান কত, মাইনাস লিখছি না আমি এখানটা, মাইনাস ভ্যালুটা লিখছি না, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস লিখতে হবে না, মাইনাস 19। তাহলে দেখো এখানটা যদি এন এর মানটা কি হতে হবে, এন এর মানটা কি হতে হবে বলো তো, পূর্ণ সংখ্যা হতে হবে। এখানটা এন এর মানটা কত হতে হবে, 1 2 3 4 5 6 দেরি করে পূর্ণ সংখ্যা হতে হবে। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বলবো তড়িৎ আধান দেওয়া যাবে। কি এন এর মানটা কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা যদি পাই আমরা, তাহলে বলবো কি, হ্যাঁ এই পরিমাণ তড়িৎ আধান দেওয়া যাবে। কারণ সবসময় তড়িৎ আধান, কত পরিমাণ তড়িৎ আধান দেওয়া যায় বা নেওয়া যায়, কত পরিমাণ তড়িৎ আধান দেওয়া যায় বা নেওয়া যায়, একটি ইলেকট্রনের তড়িৎ আধান যত, তার সরল গুণিতক আকারে যত তড়িৎ আধান থাকবে সেই পরিমাণ তড়িৎ আধান আমরা দিতে পারবো। একটি ইলেকট্রনের যত তড়িৎ আধান তার সরল গুণিতক আকারে তড়িৎ আধান আমরা অন্য বস্তুকে দিতে পারবো। মানে সরল গুণিতক মানে এখানে এন এর মান তাহলে পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে এন সমান কত, 8 ইন্টু, না মাইনাস দিতে হবে, এখানে জাস্ট আমি মানটা লিখবো, তো -50 আসবে, আবার কি আছে 19 পূর্ণ সংখ্যা দিত, তো পূর্ণ সংখ্যা তো -50 মানে তুমি ইলেকট্রনটা নিয়ে নিচ্ছ এখানটা, এটা দেওয়া যাবে কি বলছি, মানে প্লাস করো, এটাকে দেওয়া যাবে কি বলছি, ইলেকট্রন দেবো তাকে আমি নেবো না, দিয়ে দেবো, যেন প্লাস দাও। এটা
কাটার গুলো কত হচ্ছে 50, 50 কাটার করতে পারে সবাই, কোনো সমস্যা নেই। এটা হলো 0.5, এই দুটো 8 আর এটা 0.5, এটার উপরে 10, ঠিক আছে তাই তো? এটা হলো 0.5 হবে না, 16 10 গুলো হবে, 19 হবে, কেটে যাবে, বুঝেছো? 50টা, তাহলে এখানে 50টা, তাহলে এত কুলম্ব আধান মানে কটা ইলেকট্রনের আধান? এটা 50টা ইলেকট্রনের আধান। এর প্রশ্ন আসতে পারে, এত কুলম্ব আধান মানে কটি ইলেকট্রনের আধান? কটা? একই প্রশ্ন, ক্লিয়ার? একটা প্রশ্ন দেখো, এক কুলম্ব চার্জ সমান কতগুলো কটি ইলেকট্রনের চার্জ, বা কটা ইলেকট্রন, হ্যাঁ কটা ইলেকট্রনের চার্জ। দেখো এক কুলম্ব তড়িৎ আধান, এক কুলম্ব তড়িৎ আধান, চুপ করে জানা কথা কম বল। এক কুলম্ব তড়িৎ আধান কয়টি ইলেকট্রনের আধান বা চার্জ, ইলেকট্রনের আধান। ভালো অঙ্ক এগুলো, পরে পরীক্ষা এগুলো তোমাদেরই পড়ে। এক কুলম্ব তড়িৎ আধান সমান কয়টি ইলেকট্রনের আধান, এক কুলম্ব তড়িৎ আধান সমান কয়টি ইলেকট্রনের আধান। সূত্র কি আমরা জানি, তড়িৎ আধান সমান n ইন্টু ই। এর তড়িৎ আধানের মান কত আছে, এক কুলম্ব ইন্টু n ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এর মান বের করতে বলছে, কয়টি ইলেকট্রন মানে কটা ইলেকট্রন মানে এক কুলম্ব, n সমান 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, বা n সমান হবে, এটা ভাগ করলে হয় কত বলে দিচ্ছি, মুখস্থ করতে হবে না, গাইড বলে দিচ্ছি আমি, মনে রাখবেন 6 to 5 বলে দিচ্ছি উত্তরটা, মনে রাখবে এটা 6 to 5 ইন্টু 10 টু দি পাওয়ার 16টি ইলেকট্রন। এককে 1.6 দিয়ে ভাগ করো, এককে, হ্যাঁ এককে 1.6 দিয়ে ভাগ করো, করে দেখো হয়ে যাবে উত্তর। তোমার এ নিয়ে আসবি আগের দিন, ক্যালকুলেটর নিয়ে আসবি। এককে এটাতে ভাগ করলে কত আসবে, 0.006 এর কিছু একটা আসবে, গুণিত এটা উপরে উঠলে 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 19 হয়ে যাবে, শুধু 10 টু দি পাওয়ার শুধু 19 হয়ে যাবে, আর 10 টু দি পাওয়ার 16 আকারে লিখলে দশমিক গুলো আবার সামনের দিকে করে দেবো, এগুলো আসছে, ঠিক আছে ক্লিয়ার? এটা মনে রাখবে, এটা এক কুলম্ব আধান কটা ইলেকট্রনের আধান সমান, এটা পরীক্ষার পরে বারবার বলছি, এগুলো ভালো অঙ্ক, এটা এগুলো ভালো অঙ্ক বাচ্চা লোক, ভালো অঙ্ক এগুলো তুলে ফেলে দুটো অঙ্ক জাস্ট। তড়িৎ সংক্রান্ত আমাদের নতুন টপিক, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, কুলম্বস ল। আমরা এখন করছি স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্ব ল। তো যে কুলম্ব ল প্রযোজ্য হওয়ার শর্তটা এখানে লিখে দাও, ছোট করে লিখে দিচ্ছি আমি। কুলম্ব ল প্রযোজ্য হওয়ার শর্ত, কুলম্ব ল প্রযোজ্য হওয়ার শর্ত কি, দুটো শর্ত আছে, একটা কি দুটো আধানকে বিন্দু হতে হবে, দুটো আধান কি হতে হবে, বিন্দু আধানের ক্ষেত্রে হতে হবে, বিন্দু আধানের ক্ষেত্রে আধান হতে হবে, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। শুধু দুটো বিন্দু আধান হলে হবে না, স্থির তড়িৎ পড়ছি, আধানকে দুটো আধানকে কি হতে হবে, স্থির হতে হবে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে হতে হবে, স্থির আধান হতে হবে। এটা হচ্ছে তোমার কি কুলম্বস ল প্রযোজ্য হওয়ার শর্ত, ক্লিয়ার? হ্যাঁ, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত কি, যে আধানগুলো কি হবে, বিন্দু হতে হবে, আর কি আধান দুটো কি হতে হবে, স্থির হতে হবে, ঠিক আছে? অনেকটা তোমরা পড়েছো, এইটা পড়েছো, গ্র্যাভিটেশন মহাকর্ষ সূত্র পড়েছো তো, অনেকটা ওই রকম। মনে করো দুটো বিন্দু আধান নিলাম আমি, দুটো একই আধান নিলাম, দুটো একই আধান নিলাম আমি, দুটো একই আধান নিলাম,
এটা কি ছোট হাতে দিলাম, এটা Q1 আধান, এটা কি Q1 আধান, এটা কত Q2 আধান, দুটো প্লাস আধান নিচ্ছি আমি। এদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা কোনটা? কেন্দ্র সংযোগকারী সরলরেখা। এটা কি, এটা কি, এটা কি কেন্দ্র সংযোগকারী সরলরেখা। এর কেন্দ্র থেকে এর কেন্দ্র দূরত্ব এটা, এটা ধরলাম কত R, কত ধরলাম। তাহলে এই দুটো আধান কি করবে এখন বলো? স্থির তড়িৎ বল প্রয়োগ করবে একে অপরকে। এখানে কোন বল হবে? স্থির তড়িৎ আকর্ষণ বল না বিকর্ষণ বল? বিকর্ষণ বল কাজ করবে, দুটো সমজাতীয় আধান। তাহলে এখানে দুটো আধান কি করবে? তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর একে অপরকে স্থির তড়িৎ বল দ্বারা স্থির তড়িৎ বল প্রয়োগ করবে, একে অপরকে স্থির তড়িৎ বল প্রয়োগ করবে। কি করছি আমরা? কি বললাম? 1 নম্বর, এইটাই সূত্র, এটাই সূত্র। পয়েন্ট পয়েন্ট করে লেখা, সূত্রগুলো পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। বলছে দেখো দুটি স্থির বিন্দু তড়িৎ আধান, অবশ্যই দুটি স্থির অবশ্যই স্থির বাঁচালো। দুটি স্থির বিন্দু তড়িৎ আধান পরস্পরকে, নতুন টপিক, এটা 4 নম্বর না, নতুন টপিক। দুটি স্থির বিন্দু তড়িৎ আধান পরস্পরকে স্থির তড়িৎ বল প্রয়োগ করে। স্থির তড়িৎ বল প্রয়োগ করে মানে দেখো ছবিতে দেখো, তাহলে এই আধানটা, কোন আধানটা? এই আধানটা এর উপর একটা বল প্রয়োগ করবে। কোন দিকে বল প্রয়োগ করবে? এই আধানটাকে কি করবে? বিকর্ষণ করবে। এই আধানটা একে কি করবে? বাইরের দিকে বিকর্ষণ করবে। সংযোগকারী সরলরেখা বরাবর, নট এদিকে, ঠিক আছে, বা এদিকে, নট এদিকে। সংযোগকারী সরলরেখা এটা, সেই সংযোগকারী সরলরেখা বরাবর এদিকে প্রয়োগ করবে। F2 দিলাম। এই বলটা কে দিচ্ছে? একে 2 নম্বর আধানটা একে F2 দিচ্ছে, এর নাম দিলাম কি? F2। আর এই আধানটা এবার রেখে কি করবে? সংযোগকারী সরলরেখা বরাবর, আবার বলছি কি রেখা বরাবর? সংযোগকারী। বাঁকা টাকা হবে না, বাঁকা স্থির তড়িৎ বল প্রযোজ্য হয় না এরকম। সংযোগকারী এই রেখা বরাবর এ কি করবে? এই 1 নম্বর আধানটা 2 নম্বর আধানকে বিকর্ষণ বল বাইরের দিকে, F1 দিলাম না। এই বলগুলোকে বলা হচ্ছে কি? স্থির তড়িৎ বল। এই বলটা কি বলা হচ্ছে এখানে? এই F1 সমান কত হয়? F2। F1 সমান মাইনাস F2, মাইনাস হবে। কেন মাইনাস হবে? দুটোর অভিমুখ কি আলাদা। যদি মান বলো তাহলে F1 এর মান যা হবে, এটা মান মানে মড দিয়ে আমরা মান বোঝাই। F1 শুধু মান, মড মানে মান, প্লাস মাইনাস নেবো না আমরা। মড দেওয়া মানে তোমাদের টেনে আছে হয়তো মডিউলাস টেনে আছে। মড যদি দিয়ে দিই আমরা, কি হয়? তার একটা মাইনাস, তার সাইনে ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয় না? সাইন, চিহ্ন ব্যবহার করা হয় না। তাহলে এটারও মড দিলে আর কি চিহ্ন ব্যবহার করতে পারবো আমি? এর ঠিক আছে, মাইনাসটা প্লাস ভাববো আমি। হ্যাঁ, দুটো বলের মান একই। বলছে এই স্থির তড়িৎ বলের মান হয় কত? বলছে এই স্থির তড়িৎ বলের মান, এই স্থির তড়িৎ বলের মান হয়, স্থির তড়িৎ বলের মান F সমানুপাতিক, ধরলাম কত? F1 F2 সমান F। হ্যাঁ, F1 F2 সমান F। F সমানুপাতিক আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফল, আধান দুটির গুণফলের কি সমানুপাতিক? আধান দুটির গুণফলের F সমানুপাতিক কি হবে তাহলে? Q1 আর Q2, আধান দুটো কি আছে? Q1 Q2, আধান দুটির গুণফলের সমানুপাতিক। হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর কি বলছে? এই স্থির তড়িৎ বলের মান কি হবে? আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আধান দুটির মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরকম বর্গের ব্যস্তানুপাতিক, আর স্কয়ার, বর্গ মানে আর স্কয়ার, ব্যস্তানুপাতিক মানে 1/r স্কয়ার, বর্গ মানে আর স্কয়ার, বর্গের ব্যস্তানুপাতিক মানে 1/r স্কয়ার। এটা 2 নম্বর। এই 1 নম্বর 2 নম্বরকে আমরা একসঙ্গে লিখলে কি পাবো? অতএব F সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কয়ার, Q1 Q2 বাই আর স্কয়ার। ক্লিয়ার? বা F সমান আমরা পাবো K Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হচ্ছে তোমার কুলম্বের সূত্রের গাণিতিক প্রুফ। যারা এত দূর করো, তারপর আমি মুছে দিয়ে অন্য কিছু করেছি। কুলম্বের সূত্রের গাণিতিক প্রুফ, এইটাই সূত্র।
দুটি বিন্দু আধানের মধ্যে স্থির তড়িৎ বলের মান কি হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান হয় আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যের দূরত্বে আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে এখানে কেটা কি বলা হচ্ছে? সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? বলছে এই কে এর মানটা, বলছে এই কে এর মান কার মান? কে এর মান, কে এর মান মাধ্যমে আধান দুটি কোন মাধ্যমে আছে? আধান দুটো জলে আছে, জলের মধ্যে আছে, না বায়ুর মধ্যে আছে, না কাঁচের মধ্যে আছে, তার উপর নির্ভর করবে। কে এর মান কার উপর নির্ভর করবে? আধান দুটোর মধ্যে কি মাধ্যম আছে তার উপর নির্ভর করবে, ঠিক আছে? ক্লিয়ার? বলছে কে এর মান আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে। নির্ভর করে। কে এর মান আধান দুটির মধ্যবর্তী মাধ্যমে কি আছে তার উপর নির্ভর করছে, ঠিক আছে? বলছে বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে, মাধ্যমের ক্ষেত্রে, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কে এর মান, মনে রাখবে এগুলো, 1 হয়। কত হয়? সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়? বায়ু মাধ্যমে, কোন মাধ্যমে এটা? বায়ু মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান হবে 1। এসআই পদ্ধতিতে কে এর মান হয় বায়ুতে, বায়ুতে অবশ্যই কোথায়? বায়ুতে কত হয়? 9 × 10⁹ কুলম। কুলম না, পরে আসছি দেখাচ্ছি। কুলম না, পরে এককটা পরে লিখছি আমি। হ্যাঁ, কে এর একক বের করবো আমরা এবার। কে এর এককটা বের করছি পরে। বলছে কে এর প্রকৃত মান কার মান? কে এর প্রকৃত মান কত হয়? প্রকৃত মান বা সূত্র কে সমান হয় 1/4πε0। 1/4πε0। এপসাইলন কি বলা হচ্ছে এটাকে? ই এর মতো করে জিরো নিচে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি ই এর মতো করে জিরো, মানে না বাংলা ইংরেজি কি বলছি আমি? এপসাইলন। এপসাইলন এর মানেটা কি? এটা কি? এটা একটা ভৌত রাশি, এটা নতুন একটা ভৌত রাশি। কে এর মান অ্যাকচুয়াল মান কে সমান 1/4πε0। 1/4πε0। এপসাইলন মানে, এপসাইলনকে কি বলা হয়? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তোমাদের 12 এ আছে এগুলো, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর মান কত একটা ছিল এটা, বেশ এপসাইলন নট, এপসাইলন নট, নট আছে এটা, এপসাইলন নট। এপসাইলন নট মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর মান কত ছিল বলে গেলাম তো, 8.854 × 10⁻⁻12 আই থিঙ্ক। এই এপসাইলন নটের মান হয় কত? বা শূন্য মাধ্যমে, হ্যাঁ কে এর প্রকৃত মান। অ্যাকচুয়ালি সূত্র এটা, কে এর অ্যাকচুয়ালি সূত্র মানে ফর্মুলাটা আমরা আলটিমেট যে পূর্ণাঙ্গ ফর্মুলাটা লিখবো 1/4πε0 Q1 Q2/r²। এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র। যদি কে এর মানটা বসাই আমরা আর কি, কে এর ভ্যালুটা বসাই। বলছি এখানে এপসাইলন কি বলছি আমি? শূন্য মাধ্যমে। এখানে এপসাইলন এর মান কি? এপসাইলন নট মানে কি বললাম? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর মান কত হয়? এপসাইলন নটের মান কত হয় মনে রাখবে তোমরা, সবাই মনে রাখবে। 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন × মিটার স্কয়ার। এর একক বের করার পদ্ধতি আছে, মনে রাখবে এটা। এপসাইলন তোমার বইতে আছে এগুলো, বইতে আছে এগুলো। এপসাইলন মানে কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। পরীক্ষা পড়তে পারে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কত? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কত? 8.85 × 10⁻12 কুলম্ব স্কয়ার
পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। ক্লিয়ার? অ্যাকচুয়াল সূত্রটা হচ্ছে এইটা। ওকে, এবার এখানে আমরা কে এর একক বের করি। আমরা তোমাদের দেখানো হচ্ছে না, কে এর এককটা দেখাই। কে এর মান কার উপর নির্ভর করে বলছি আমরা? দুটি আধান দুটির মধ্যবর্তী মাধ্যম কি আছে, বা আধান দুটির মধ্যে কি মাধ্যম আছে, আধান দুটোর মাঝে কি আছে, জল আছে না বায়ু আছে না কাঁচ আছে, তার উপর নির্ভর করে। বলছে এই বায়ু বা শূন্য মাধ্যমের সিজিএস পদ্ধতিতে কে এর মান 1, এসআই পদ্ধতিতে কে এর মান হয় 9 × 10⁹। এককটা বলছি পরে। কে এর প্রকৃত ফর্মুলা যেটা, প্রকৃত যে ফর্মুলাটা হয় S = 4πε0। এপসাইলন নট মানে কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এর মান কত? এইটা পরীক্ষা পড়তে পারে তোমাদের। তোমরা দেখো কে এর একক নির্ণয়, কে এর একক নির্ণয় কি সহজ করে বের করে দিচ্ছি আমি। এইটা দেখো, এটা সাজে দেখো, এফ সমান কি ছিল, এইটা উপরেটা দেখো, কে Q1 Q2 বাই আর এর স্কোয়ার। কে এর মান, কে এর একক বের করবো আমরা, তাহলে কে সমান আমরা লিখবো কি এফ আর এর স্কোয়ার, নিচে নামিয়ে এটা Q1 Q2। তাহলে এসআই একক বের করো এখান থেকে। এসআই একক ফার্স্ট বের করছি আমরা। এসআই একক এফ মানে কি নিউটন, কে এর একক বের করছি, এসআই একক বের করছি। কে সমান কি এফ আর স্কয়ার Q1 × Q2 বাই Q1 × Q2 বাই দিয়ে আর স্কয়ার মানে কি, আর মানে কি ডিসটেন্স ছিল, দূরত্বের এসআই একক কি হয় মিটার, তাহলে মিটার স্কয়ার হবে এটা। আধান, এ দুটো কি আধান, তো আধানের একক কি হয় কুলম্বের স্কয়ার। তাহলে কি পেলাম আমরা, নিউটন ইন্টু মিটার স্কয়ার পার স্কয়ার। এসে একক লাগো, আর সিজে একক লাগবে না, সিজে একক লাগবে না, বাদ দাও সব ফাউ জিনিস। আচ্ছা বের করা যাবে, সব বের করে মাত্রা বের করা যাবে এখান থেকে। বলের মাত্রা লিখবে, এর মাত্রা, আধানের মাত্রা লিখবে, সব বের করো। হ্যাঁ মাত্রা বের করবো, মাত্রা বের করবো, মাত্রা বের করো, মাত্রা বের করো। এ বলের মাত্রা কি mL/t-2, দৈর্ঘ্যের মাত্রা কি L স্কয়ার। এখানে এল মিটার, এখানে তো আর মানে দৈর্ঘ্য তো স্কয়ার আছে, তো এই জন্য এল স্কয়ার লিখেছি। বাই আধানের মাত্রা কি হয় জানো না তোমরা এখনো, পরে জানতে পারবে একটু। আইটি কি হয়, কি হয় আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, টি মানে হচ্ছে সময়, আইটি ইন্টু আইটি, আইটি ইন্টু আইটি হবে। তাহলে এখানে Q1 × Q2 দুটোই তো আধান, আই স্কয়ার তাহলে হবে টি স্কয়ার। তাহলে কত হবে এম এল কিউব নাকি রে, এল কিউব T-4 I-2 নাকি, I-2 তো এই টুটা উপরে উঠলে কি হবে, -2 হবে। এম এল কিউব T-2 হচ্ছে T-4 I-2, ঠিক আছে তুলে পারো এটা। বের করা যাবে, কোনো সমস্যা নেই। ইএসইউ সেমি স্কয়ার পার, সরি ডাইন সেমি স্কয়ার ইএসইউ স্কয়ার, ঠিক আছে বের করে ব্যাপার কি আছে দেখে দিতে পারবো। এটা হবে কি নিউটন জায়গা হবে ডাইন, মিটার জায়গা হবে সেমি স্কয়ার, পার কুলমের জায়গা হবে ইএসইউ স্কয়ার। লাগে না বুঝে দিচ্ছি আমি, না না বুঝবো না। এখন তোমরা আবার চলো দুটো প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের আবার বলছি ক্লাসগুলো মন দিয়ে শোনো, দেখো তোমরা, ঠিক আছে। 1 কুলম্ব তড়িৎ আধান কাকে বলবো আমরা, আচ্ছা সূত্র লেখো আগে, সেটা লেখো, সূত্র লেখো। এফ সমান কি কে Q1
Q2 বাই আর স্কয়ার। এটা কোন পদ্ধতিতে হচ্ছে? 1 কুলম্ব মানে কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে F সমান K এর এসআই পদ্ধতিতে মান কত? 9 × 10 টু দি পাওয়ার 9 × 10 টু দি পাওয়ার কি 9, তাই তো? Q1 Q2 বাই আর স্কয়ার। ধরো Q1 সমান Q2 সমান 1 বা একক। কি বললাম? Q1 সমান Q2 সমান কত ধরলাম? একক, মানে দুটো একক ধনাত্মক আধান। এর মানে দুটো কি? এখানে 1 কুলম্ব আধান, এখানে 1 কুলম্ব আধান। হ্যাঁ, দুটি একক ধনাত্মক আধান কে আমরা একক দূরত্বে রেখেছি, 1 মিটার দূরত্বে। দুটি 1 কুলম্ব আধানকে কত দূরত্বে রেখেছি? 1 মিটার। 1 কুলম্ব দুটো 1 কুলম্ব আধানকে 1 মিটার দূরত্বে রেখেছি। তাহলে কি হবে? F সমান কত হবে? 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন। এই তো সংখ্যা রেডি। সংখ্যাটা লিখি, চুপ কথা কম বল। দুটো 1 কুলম্ব, দুটো আধানকে ধরে নাও 1 কুলম্ব। দুটো আধানের মান কত? সেই দুটো আধানকে কত মিটার দূরত্বে রাখো? তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হচ্ছে? 9 × 10⁹ নিউটন। তো আমরা এই সংখ্যাটা ঘুরিয়ে লিখবো, মানে আমরা সংখ্যাটা লিখবো কার? 1 কুলম্ব আধানের। 1 কুলম্ব আধানের সংখ্যা লিখবো, মানে এটাকে 1 কুলম্ব করতে হবে, তাই তো? তখন লিখবো কি আমরা? সংখ্যাটা কিভাবে লিখবো? দুটি সমজাতীয় যে পরিমাণ আধান, দুটি সমজাতীয় যে পরিমাণ আধান, নাকি 1 কুলম্ব আধান না, 1 কুলম্ব সংখ্যা বের করছি আমরা। বলছে দুটি সমজাতীয় যে পরিমাণ আধান পরস্পর 1 মিটার দূরে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বলের মান এত নিউটন হয়। তখন সেই দুটো আধানের মানকে বলা হচ্ছে 1 কুলম্ব। ক্লিয়ার? 1 কুলম্ব, এটাই সংখ্যা। বলছে দুটি সমজাতীয় যে পরিমাণ বিন্দু আধান 1 মিটার দূরত্বে থাকলে, যে পরিমাণ বিন্দু আধান করে দিতে পারো, এখানটা কি করে দিতে পারো? দুটি সমজাতীয় যে পরিমাণ বিন্দু আধান 1 মিটার দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বলের মান 9 × 10⁹ নিউটন হয়। তাহলে প্রতিটি আধানের মান তখন কি হবে? মানে যে দুটো আধানকে আমরা 1 মিটার, যদি এমন দুটো আধানকে আমরা 1 মিটার দূরত্বে রেখেছি, এমন দুটো আধানকে আমরা 1 মিটার দূরত্বে রেখেছি, দূরত্বে রাখার পর দেখলাম তাদের মধ্যে ক্রিয়াশীল স্থিরতড়িৎ বলের মান কত? এইটা। তাহলে বলতে পারবো ওই দুটো আধানের মান কত ছিল? বলছে দুটো আধানে, তার মান জানি না আমি, সংখ্যাটা এইভাবে তৈরি করা হচ্ছে। দুটো আধান, দুটি বিন্দু আধানকে, সমজাতীয় বিন্দু আধানকে রাখো 1 মিটার দূরত্বে রাখো। যদি তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান এত নিউটন হয়, তাহলে বলবো ওই যে দুটো আধান ছিল তাদের প্রত্যেকটার মান কত? 1 কুলম্ব, তাই না? এটা কি হবে? এটাও সেম। দুটো সূত্রটা কি আগে লেখো। F সমান কি? K Q1 Q2 বাই আর স্কয়ার, তাই তো? এখানে K এর মান কত হয়? 1। K এর মান কত? 1 তো। তাহলে F সমান আলটিমেট কি পাবো আমরা? Q1 Q2 বাই আর স্কয়ার। মানে এখানটায় যদি সব 1 হয়, এই দুটো আধান যদি 1 কুলম্ব হয়, এই দুটো আধান যদি Q1 সমান Q2 সমান 1 C হয় এবং দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, কাদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে? 1 ডাইন হবে না? আর কিছু থাকবে? সব তো 1। দুটো যদি আধান, এই দুটো আধানের মান যদি 1 কুলম্ব হয় এবং তাদের মধ্যে দূরত্ব যদি 1 সেমি হয়, সেমি না মিটার না, সেমি হয়, তাহলে এবং যদি তাদের মধ্যে আকর্ষণ বল না, কি বলবো এটাকে, স্থিরতড়িৎ বল 1 ডাইন হয়, তাহলে বুঝতে হবে এই দুটো আধানে সত্যি কি ছিল? 1 কুলম্ব না, সরি, ESU, 1 ESU বা স্টার্ট বল। তাহলে সংখ্যাটা কিরকম হবে? একই রকম সংখ্যা হবে, একই রকম হবে সংখ্যাটা।
দুটি সমজাতীয় যে পরিমাণ বিন্দু তড়িৎ আধান পরস্পর 1 সেমি দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল শীতলীর পরিমাণ 1 ডাইন হয়, তাহলে সেই দুটি বিন্দু আধানের প্রতিটির মান হবে 1 এসইউ। ঠিক আছে, বলছি এদের মধ্যে সম্পর্কটা লিখে রাখো। কার মধ্যে সম্পর্ক? কুলম্ব আর ইএসইউ এর মধ্যে সম্পর্ক। কুলম্ব এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক সমান, মনে রাখবে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এটা কার মধ্যে সম্পর্ক? কুলম্ব আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক। ওকে, লিখে ফেলো এগুলো। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্য। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্য বলছে দুটো বল একই রকম। আমি আরেকবার বলে মনে করেছি তোমাদের, আমি স্থির তড়িৎ বল মানে দুটো আধান থাকছিল, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। চুপ করে যাও। স্থির তড়িৎ বল মানে কি ছিল? দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। স্থির তড়িৎ বল মানে কি? দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল। কত ছিল এখানে? এফ সমান কত ছিল? কে Q1 Q2 বাই আর স্কয়ার। আর মহাকর্ষ বল মানে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, মানে এর ভর কত? m1, এর ভর কত? m2, এবং এদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা কত? বলছে এখানটায় দুটো আধান পরস্পরকে কি করতে পারে? আকর্ষণ করতে পারে, আবার কিন্তু দুটো বস্তু হলে এদের মধ্যে শুধুমাত্র কি হয়? আকর্ষণ বল ক্রিয়া করে। দুটো বস্তুর আবার মাইনাস প্লাস হয়, সব তো নিস্তড়িত। বস্তুর আবার মাইনাস প্লাস হয়, সব নিস্তড়িত। বস্তু মানে নিস্তড়িত, এরা শুধু কি করে? পরস্পরকে আকর্ষণ করে। মহাকর্ষ সূত্রটা কি বলছিল? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, মহাকর্ষ সূত্র কি বলছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে শুধুমাত্র আকর্ষণ করে। এখানটা আকর্ষণ করে প্লাস বিকর্ষণ করে। দুটো প্লাস হলে বিকর্ষণ করবে, দুটো মাইনাস হলে বিকর্ষণ করবে, একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ করবে। বলছে এরা পরস্পরকে কি হচ্ছে? আকর্ষণ করছে এফ বল দ্বারা। এই বলটা কি বলা হচ্ছে? মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বলের মান কত ছিল? কি এদের ভরের, বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। মনে করি এখানে ছিল কি? আধান দুটির গুণফলের, এখানে বস্তু দুটির ভরের, এখানে দূরত্বের বর্গের বাস্তানুপাতিক, এখানেও দূরত্বের বর্গের বাস্তানুপাতিক। এখানে হয় আর একটা ধ্রুবক হয় বড় হাতের জি, বড় হাতের মহাকর্ষ ধ্রুবক। এখানে জিটা কি? মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবকটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবকটা কি বলেছিল আমরা? কারণ সার্বজনীন কেন? এটা মাধ্যমের উপর নির্ভর করে না, জি এর মান মাধ্যমের উপর, কিন্তু কে এর মানটা নির্ভর করে। সার্বজনীন ধ্রুবক, এটা মানে মাধ্যমের উপর নির্ভর করে না। ঠিক আছে, বলছে এদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লাগবে আমার। দেখো সাদৃশ্য, দেখো আগে সাদৃশ্য করাচ্ছি দুটো। উভয় ফোর্স, উভয় বল দূরত্বের বর্গের সূত্র মেনে চলে। দূরত্বের বর্গের সূত্র বলা হচ্ছে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। ইনভার্স স্কয়ারস ল বলা আছে। কি? ইনভার্স স্কয়ার ল মেনে চলে। ইনভার্স স্কয়ার ল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। মানে মানে এখানে কি আছে? এফ সমানুপাতিক আর এস 1/r²। এখানে আরটা কি? এখানে কি আছে? এফ সমানুপাতিক 1/, এটা ডিটা কি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলছে। কারা? দুটো সূত্র। এটা সাদৃশ্য। 2 নম্বর, উভয় বলই
সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। উভয় বল কি করে? স্থির তড়িৎ বল কোন স্থির তড়িৎ বলের সঙ্গে কি লিখেছি আমরা? দুটি স্থির বিন্দু আধান তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে বা বিকর্ষণ করে। এটাও তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে বিকর্ষণ হয় না। এটা এখানে কি করে? দুটো বিন্দু আধান তারা তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, এইটা কেন্দ্র, তাদের সংযোগকারী সরলরেখা কোনটা? এইটা। এই রেখা বরাবর শুধুমাত্র কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। রেখাটায় এই রেখা বরাবর সর্বদা দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। দেখো সংযোগকারী এই বল দুটো উভয় বলই সংযোগকারী সরলরেখা বরাবর সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, পার্থক্য লেখো বা বৈসাদৃশ্য, পার্থক্য বা বৈসাদৃশ্য লেখো। 1 নম্বর পার্থক্য কি হবে বলতো? পার্থক্য বলছে স্থির তড়িৎ বল আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মী, শুধুমাত্র সেটা আকর্ষণ ধর্মী। দেখো স্থির তড়িৎ বল আকর্ষণ বা বিকর্ষণ উভয় ধর্মী, আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী। কিন্তু মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ ধর্মী। স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? মাধ্যমের উপর। কারণ কের মান তো মাধ্যমের উপর নির্ভর করে। কের মান যদি মাধ্যমের উপর নির্ভর করে, স্থির তড়িৎ বলের মানও কি করবে? স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে। আর কি বলবো? মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। আজকে তোমাদের জন্য এইটুকু। ভালো থাকবে তোমরা, মন দিয়ে পড়াশোনা করবে। আমরা শুরু করে দিয়েছি আজকে আমরা তড়িৎ, ইলেকট্রিসিটি। আজকে জাস্ট তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস হলো। কি ক্লাস হলো? ইন্ট্রোডাকশন ক্লাস। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। কমেন্ট করে জানাও কেমন লাগছে, আমাকে বলো কোন কোন জায়গায় বুঝতে পারছো না, কোথায় সমস্যা হচ্ছে তোমাদের, আমাকে জানাতে পারো তোমরা। ঠিক আছে, ভালো থাকবে তোমরা। ছুটি।